আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। S-400 এর নতুন চালানের ব্যাপারে রাশিয়ার সাথে চুক্তিতে পৌঁছেছে তুরস্ক। ইরাকি সামরিক ঘাঁটিতে ভেঙে পড়েছে মার্কিন যুদ্ধ বিমান। আমেরিকার চাপে এবার রোমানিয়ায় বড় ধাক্কা খেল চীন। সিরিয়ার ভাড়াটে সেনাদের লিবিয়ায় পাঠাচ্ছেন পুতিন। জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হয়েছে। নির্বাচনের আগে জোড়া ধাক্কা চিন্তায় ট্রাম্পের প্রচার শিবির। ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলছে চীন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাশিয়া থেকে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তুরস্কের এনটিভি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার ইসমাইল দেমির নামে একজন তুর্কি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালানের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় রাশিয়া তুরস্কের কাছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর করবে এবং যৌথভাবে তা উৎপাদন করবে। তিনি জানান, তুরস্ক ও রাশিয়া এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আরও আলোচনা করছে। তুরস্কের এই কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের মহামারীর কারণে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রমের গতি কিছুটা কমেছে। এই কারণে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করতে দেরি হচ্ছে। এই ব্যবস্থা আরও আগেই চালু করার কথা ছিল। ইসমাইল দেমির জানান, রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আঙ্কারা এখনও আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহী। তবে এই ব্যাপারে ওয়াশিংটনের কাছ থেকে পরিষ্কার কোনো বার্তা পাওয়া যায়নি। সোমবার ইরাকের রাজধানীর উত্তরে ইরাকি সামরিক ঘাঁটিতে ভেঙে পড়েছে একটি মার্কিন যুদ্ধবিমান। এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়াও একটি রকেট বাগদাদ বিমানবন্দর চত্বরে নেমেছে বলে জানিয়েছে ইরাকি সেনা। ঘটনার খুব বেশি বিশদ তথ্য জানায়নি ইরাকি বাহিনী, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানা গেছে। অন্যদিকে যুদ্ধবিমান C-130 ভেঙে পড়ার ঘটনায় 4 জন সেনা সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মাইলস ক্যাগিসন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আপাতত এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। ক্যাগিনস জানিয়েছে যে বিমানটি রানওয়েটিকে পার করে ফেলে ও সোজা গিয়ে একটি দেয়ালে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। ঘটনায় চোট পান 4 সেনা সদস্য। আপাতত তাজির মেডিকেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনায় এখনই শত্রুযুগের আশঙ্কা করা হচ্ছে না, তবে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ইরাকি কর্মকর্তারা জানাচ্ছেন, বিমানটিতে 7 জন ক্রু সদস্য এবং 26 জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে 2 জন পাইলট রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইরাকি বাহিনী জানাচ্ছে, বাগদাদ এয়ারপোর্টের দক্ষিণ থেকে ওই রকেট ছোড়া হয়েছিল। ইরাকি বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী দুষ্কৃতিকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। উভয় দেশ একে অপরের বিভিন্ন ধরনের শুল্ক চাপিয়ে দিতে শুরু করে। রীতিমতো শুরু হয় বাণিজ্য যুদ্ধ। এই উত্তেজনার মাঝেই চীনে সূচনা হয় করোনা ভাইরাসের, যা ভয়াবহ রূপ নেয় মাত্র কয়েকদিনে। বিশ্বব্যাপী দ্রুততা ছড়িয়ে পড়ে। এর বিষাক্ত ছোবলে দিশেহারা হয়ে পড়ে গোটা বিশ্ব। বিপর্যস্ত হয়ে পড়ে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো রাষ্ট্রগুলো। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দেশটিতে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে 20,25,654 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,13,051 জনের। করোনার এই তাণ্ডবে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে আমেরিকা। এদিকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পেছনে চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সম্প্রতি আরও চরমে পৌঁছেছে। এবার এই উত্তেজনার মধ্যে রোমানিয়ার বড় ধাক্কা খেল চীন। বিশ্ব বিভিন্ন দেশ ও মহাদেশে বিনিয়োগের মাধ্যমে নিজের প্রভাব তৈরির যে লক্ষ্য নিয়ে চীন এগিয়ে যাচ্ছিল, তাতে একটি বড় ধাক্কা খেল রোমানিয়ায়। চীনের সঙ্গে অবকাঠামোগত চুক্তি স্থগিত করতে যাচ্ছে রোমানিয়া। রোমানিয়া সরকার এরই মধ্যে 2টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে সেখানকার কোম্পানিকে। নিউক্লিয়ার ইলেকট্রিকা নামের ওই কোম্পানির 80% শেয়ার সরকার। বিশেষজ্ঞদের মতে আমেরিকার চাপের কারণেই রোমানিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, চীনের কোম্পানি চায়না জেনারেল নিউক্লিয়ার রোমানিয়ার ওই কোম্পানির সঙ্গে এই 2টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ছাড়াও আরও বেশ কয়েকটি বড় অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগে 2015 সালে চুক্তিবদ্ধ হয়েছিল। এতে চীনা ওই কোম্পানির 51% বিনিয়োগের চুক্তি ছিল, কিন্তু হঠাৎ শক্তিশালী মিত্র আমেরিকার চাপে এই চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশটি। ইতিমধ্যে রোমানিয়া সরকার এইসব বিষয় নিয়ে অন্য কোনো দেশের কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কোম্পানিকে।
সিরিয়ার বিরোধী রাজনৈতিক দলের সূত্র মতে সেখান থেকে সেনা সদস্যদের ভাড়া করছে রাশিয়া, আর সেই ভাড়াতে সেনারা লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের এলএনএ বাহিনীর সঙ্গে মিলে লিবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে। নিউ আরব নিউজের বরাতে জানা যায় মে মাসে সেনা সংগ্রহের কাজ সেরে ফেলেছে রাশিয়া। অন্তত 900 জন সেনা ভাড়া করা হয়েছে, এর মধ্যে 300 জন সিরিয়ার হোমস শহরের। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক এক মানবাধিকার সংস্থা জানিয়েছে মে মাসে রাশিয়ার একটি বেসামরিক বাহিনী প্রায় 900 জন সিরীয় সেনা নিজেদের বাহিনীতে যোগ করেছে। তাদের সবাইকে হোমস অঞ্চলে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লিবিয়াকে ঘিরে নতুন করে মধ্যপ্রাচ্যে অশান্তি দেখা দিতে শুরু করেছে। রাশিয়া ও তুরস্ক দুই পক্ষই দেশটির বিভিন্ন অঞ্চলে সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছে। জাতিসংঘ গত 19 মে লিবিয়ায় সব রকম আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে, কিন্তু দুই দেশ আহ্বানের তোয়াক্কা না করে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ওকলাহোমা ইউনিভার্সিটির অধ্যাপক জোশুয়া ল্যান্ডিস বলেন, রাশিয়া ও তুরস্ক দুই দেশই লিবিয়ায় সেনা ও অস্ত্রের মজুত বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলো তো বেশ উদ্বিগ্ন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন লিবিয়ার হাফতার বাহিনীকে সহায়তা দিচ্ছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মিশর, কিন্তু এইসব সেই ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অথচ 2 দিন আগেও লিবীয় সেনাবাহিনী আমিরাতের একটি ড্রোন ভূপাতিত করেছে। জার্মানি থেকে 9,500 মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ট্রাম্প প্রশাসন জার্মানি থেকে সেনা ফেরানোর সিদ্ধান্ত নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর তার প্রভাব পড়বে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ট্রাম্পকে কখনো সেভাবে স্বচ্ছন্দ বোধ করতে দেখা যায়নি। এমনকি জার্মান নেতা সম্পর্কে কটু কথা বলতেও ছাড়েননি মার্কিন এই প্রেসিডেন্ট। তার এবারের ক্ষোভের কারণ আপাতত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও ট্রাম্পের কাছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। করোনা সংকট সত্ত্বেও তিনি ওয়াশিংটনে G7 শীর্ষ সম্মেলনে সশরীরে নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। মার্কেল সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বেজায় চটেছেন ট্রাম্প। সেই ক্রোধের বশে জার্মানিতে মোতায়েন মার্কিন সেনাদের একটি উল্লেখযোগ্য অংশ দেশে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন ট্রাম্প। মৌখিক বক্তব্যের বাইরে সরকারিভাবে অবশ্য এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। তা সত্ত্বেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিল্ড আম সান্টাগ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের আমলে আটলান্টিকের দুই প্রান্তের মধ্যে সম্পর্ক জটিল হয়ে পড়লেও নিবিড় সহযোগিতার ফলে আখেরে দুই দেশেরই লাভ হচ্ছে। তার মতে বেশ কয়েক দশক ধরে এই সম্পর্ক তিলে তিলে গড়ে উঠেছে। শীতল যুদ্ধের সময় থেকে ইউরোপে সবচেয়ে বেশি মার্কিন সেনা জার্মানিতে মোতায়েন করা রয়েছে। জার্মানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের অবনতির কথাও স্বীকার করেন হাইকো মাস। মার্কেলের দপ্তরে দ্বিপাক্ষিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক পেটার বায়ার বলেন, ট্রাম্প সত্যি একতরফাভাবে মার্কিন সেনা প্রত্যাহার করলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এর গভীর প্রভাব পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পেন্টাগনকে জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বর্তমানে জার্মানিতে 34,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে 9,500 জনকে দেশে ফেরাতে চান ট্রাম্প। ভবিষ্যতে জার্মানিতে সর্বোচ্চ 25,000 মার্কিন সেনা রাখতে চান ট্রাম্প। এই সিদ্ধান্ত সত্যি কার্যকর হলে নেটোর ছত্রছায়ায় ইউরোপের প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবদান কমে যাবে। শেষ পর্যন্ত জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে আখেরে রাশিয়া ও চীনের মতো দেশের লাভ হবে বলে মনে করছে অনেক সামরিক বিশেষজ্ঞ। সংবাদ মাধ্যমগুলোকে তারা বলছেন, জার্মানিকে কেন্দ্র করে মার্কিন সেনারা শুধু নেটো দেশগুলোর সুরক্ষাই নিশ্চিত করে না, বরং ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার ক্ষেত্রে মূল ঘাঁটি হিসেবে জার্মানির বিশেষ গুরুত্ব রয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক কারণে ট্রাম্প এমন বিতর্কিত সিদ্ধান্ত নিলে তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে অনেক বিশ্লেষক সতর্ক করে দিচ্ছেন। করোনার কালো থাবায় কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। মহামারী সামাল দিতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন, অন্যদিকে আবার জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদের আজ এই জোড়াধাক্কা রীতিমতো টালমাটাল করছে ডোনাল্ড ট্রাম্পের গতি। হাতে আর 5 মাসও নেই, তারপরই ট্রাম্পের ভাগ্য পরীক্ষা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ফের কি হোয়াইট হাউসে ফিরতে পারবেন ট্রাম্প? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিনীদের মনে। সম্প্রতি এক জনমত সমীক্ষার ফলে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে ট্রাম্পকে পেছনে ফেলেছে ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেন। যদিও ট্রাম্পের দাবি গতবারের নির্বাচনের মতো এবারও সব প্রদেশে জিতবেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি ও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা। প্রেসিডেন্ট নির্বাচনের মুখে এই দুই ঘটনায় রীতিমতো চিন্তায় ট্রাম্প শিবির। টালমাটাল পরিস্থিতি সামলে নির্বাচনে ট্রাম্পকে ফের জেতাতে মরিয়া তার প্রচার শিবির। ফক্স নিউজ রেডিওকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গতবারের মতো সব প্রদেশে হারিয়েছিলাম হিলারিকে, এবারও সব প্রদেশে জিতব। উল্লেখ্য, গতবার হিলারি ক্লিন্টনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প যে বাইডেনের কাছে হেরেছেন এই ধারণা দূর করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। জানা যাচ্ছে এজন্য প্রচার কৌশল বানাতে বলেছেন সহযোগীদের। ট্রাম্প শিবিরে কমিউনিকেশন ডিরেক্টর টিম মোরতাক বলেছে, জো বাইডেনকে অনেক আমেরিকান জানেন, কিন্তু অনেকেই তাকে চেনেন না। আসল জো বাইডেন কেমন সে সম্পর্কে ভোটারদের অবগতি করাই আমাদের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রেক্ষিতে চলমান বিক্ষোভ প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বর্ণবাদী প্রেসিডেন্টের শাসনে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক নিবন্ধনে এমনটাই দাবি করা হয়েছে। পত্রিকাটি চীনের কমিউনিস্ট সরকারের মুখপাত্র হিসেবে বিবেচিত। পত্রিকাটির ওই নিবন্ধনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্বল, দায়িত্বজ্ঞানহীন ও অযোগ্য হিসেবে অভিহিত করা হয়েছে। এছাড়া বিক্ষোভের জন্য চীনকে দায়ী করে যেসব মার্কিন রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছে, চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের জন্য সেসব রাজনীতিকেরই দায়ী করে পাল্টা অভিযোগ তুলেছে চীন। গত 25 মে সোমবার মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক দেশটির শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে শ্বাসরোধে নির্মমভাবে নিহত হওয়ার পর টানা 12 দিন ধরে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। বর্ণবাদী এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দেশটির প্রায় সব শহরে হাজারো মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই হত্যা ও বর্ণবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে। কঠোর হস্তে বিক্ষোভ দমনের পথে নেমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারফিউ জারি, ন্যাশনাল গার্ড মোতায়েন ছাড়াও লুটেরাদের দেখামাত্রই গুলির নির্দেশ দেন তিনি। এছাড়া সামরিক বাহিনী নামানোরও হুমকি দেন। বিক্ষোভে বল প্রয়োগের অভিযোগে খোদ দেশের ভেতর নিজ দল, বিরোধী দল এবং সাবেক অন্তত 4 জন প্রেসিডেন্ট তার কঠোর সমালোচনা করেছেন। আর ঠিক এই সময়ে চীনা সরকারের ওই মুখপাত্র গ্লোবাল টাইমসে ট্রাম্পকে বর্ণবাদী আখ্যা দেওয়া ছাড়াও তাকে ব্যর্থ, দায়িত্বজ্ঞানহীন ও অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছে। প্রকাশিত ওই নিবন্ধনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে তা স্পষ্টতই একটি ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ। আর এটা হয়েছে দেশটির একজন বর্ণবাদী প্রেসিডেন্টের শাসনামলে। এটাই কি প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন এমন প্রশ্ন তোলা মানুষের সংখ্যা দেশটিতে আরো বেড়েছে। পত্রিকাটি বলছে, গোটা বিশ্ব দেখছে কিভাবে যুক্তরাষ্ট্র ভয়াবহ দাঙ্গা, লুট, বিক্ষোভ আর সহিংসতার বিরুদ্ধে লড়ছে। সমাজের এই পদ্ধতিগত সমস্যার দিকে নজর না দিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা প্রথাগতভাবে বামপন্থীদের দোষারোপের মতো ব্লেম গেম শুরু করেছে। এর মধ্যে প্রথম সারিতে আছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প।